বিপুল বিত্তের ঝলকানি অনেক কিছুকে আড়াল করে দিতে পারে, সম্পর্ক, আন্তরিকতা এবং মানুষের আসল পরিচয়। কিন্তু যখন সেই ঝলকানি সরে যায়, তখনই বোঝা যায় কোন সম্পদটি চিরস্থায়ী, ব্যাংকের লক্ষ লক্ষ টাকা নাকি হৃদয়ের এক কণা সততা। এই গল্পটি হল সেই দুর্লভ সততার এক প্রতিমূর্তি, তমায়ের, যে জীবনকে কেবল বেঁচে থাকার সংগ্রাম হিসেবেই দেখেছে। শিয়ালদহের মোড়ের একটি ছোট কাপড়ের দোকানে সে কাজ করত, যেখানে তার জীবনের প্রতিটি সেলাই ছিল কেবলই কষ্টের আর ত্যাগের। বাড়িতে তার শয্যাশায়ী বাবা ছিলেন। তমার সামান্য রোজগারের প্রতিটি সুতো, তার কঠোর পরিশ্রমের প্রতিটি ফোঁটা খরচ হতো কেবল বাবার ওষুধ আর খাবারের জন্য। তার কাছে দামি কোনো পোশাক ছিল না, কিন্তু ছিল এক অমূল্য মন, যা অন্যের কষ্ট গভীরভাবে অনুভব করত। অন্যদিকে এই শহরের ক্ষমতা আর প্রতিপত্তির কেন্দ্র সেন ভবনের শীর্ষে বিরাজ করতেন সমীরণ সেন, যিনি বিশ্বাস করতেন পৃথিবীতে প্রেম বা মূল্যবোধ বলে কিছু নেই, আছে কেবল ক্রয় ক্ষমতা। আর ছিল তার একমাত্র উত্তরাধিকারী শুভ। শুভ তার বাবার বিপুল সম্পদের ছায়ায় থাকলেও তার হৃদয় কখনো সেই অর্থের দাসত্ব স্বীকার করেনি। শুভর জীবনে তমা এসেছিল এক সাধারণ আর্ট গ্যালারিতে। শুভ নিজের পরিচয় গোপন রেখেছিল। তমা তাকে কেবল একজন সাধারণ গ্যালারি কর্মী মনে করত। তাদের প্রেম ছিল সরল আর বিশ্বাসের ভিতের ওপর তৈরি। কিন্তু যখন শুভ তার বাবাকে তমার কথা জানাল, সমীরণ সেন এই টাকার লোভে আসা মেয়েকে পরীক্ষা করার এক জঘন্য খেলার ছক কষলেন। তিনি জানতেন না যে এই সিদ্ধান্ত শুধু তমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা হতে চলেছে। সমীরণ সেন, যিনি মনে করতেন প্রতিটি দরিদ্র মানুষের চোখ কেবল তার ধনভাণ্ডারের দিকে। ছেলের মুখ থেকে একটি গরিব মেয়ের নাম শুনে তিনি সম্পূর্ণভাবে হতবাক হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই টাকার লোভে আসা মেয়েটিকে তিনি নিজেই শিক্ষা দেবেন। তিনি এমন একটি ফাঁদ পাতার মনস্থির করলেন, যাতে তিনি তার ছেলে শুভকে দেখাতে পারেন যে এই মেয়েটি তাদের ভালোবাসার নয়, বরং টাকার যোগ্য। পরের দিন সমীরণ সেন তার পরিকল্পনাটি কার্যকর করলেন। সেই কোটি কোটি সম্পত্তির মালিক, যিনি কখনো তার সুইস ঘড়িতে ধুলো জমতে দেননি, আজ ছেঁড়া পুরনো ময়লা পোশাকে ছিলেন। তার মুখে নকল কালি এবং চুলে সাদা আটা লাগিয়ে তাকে এক অসহায়, অসুস্থ, বৃদ্ধ ভিক্ষুকের রূপ দেওয়া হল। তার চোখে ছিল সেই শূন্যতা যা জীবনের সব আশা হারিয়ে ফেলেছে। তিনি সেই দক্ষিণেশ্বর মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলেন, যেখান দিয়ে তমা প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরত। সমীরণ সেনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা সাধারণ পোশাকে দূর থেকে তার উপর কড়া নজর রেখেছিল, যাতে ধনী মালিকের কোনো আসল বিপদ না ঘটে। সন্ধ্যা নামল। তমা সারাদিনের ক্লান্তিতে ভেঙে পড়ে তার সামান্য উপার্জন আঁচলে বেঁধে মন্দিরের কাছ দিয়ে যাচ্ছিল। তার হাঁটার গতি ছিল দ্রুত। তাকে বাড়ি পৌঁছে বাবাকে ওষুধ দিতে হবে। আজ উপার্জনও কম হওয়ায় তার কপালে গভীর চিন্তার ভাঁজ ছিল। সে সবেমাত্র সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল যে তার চোখ পড়ল সেই ঠান্ডায় কাঁপতে থাকা বৃদ্ধ ভিক্ষুকের ওপর। সমীরণ সেন তার প্রস্তুত করা দুর্বল বেদনাপূর্ণ কণ্ঠস্বরটি ব্যবহার করে কেশে বললেন, বেটি, দুদিন ধরে কিছু পেটে পড়েনি। ঈশ্বর তোমার ভালো করুক, শুধু একটু জল বা একটা রুটির টুকরা। তমা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ সেই বৃদ্ধের কষ্ট বুঝতে পারল। তারপর তার নজর গেল নিজের আঁচলে বাঁধা সেই কয়েকটি খুচরো পয়সা আর নোটের দিকে। এই টাকাগুলো ছিল তার বাবার একদিনের ওষুধের দাম। এক মুহূর্তের জন্য তার হৃদয় দুলে উঠল। যদি সে এই টাকা দিয়ে দেয়, তবে কাল বাবার ওষুধের কি হবে? এটি সেই কঠিন দোটানা যা কেবল সেই মানুষেরই হয় যার কাছে নিজের প্রয়োজন মেটানোর পর আর কিছু অবশিষ্ট থাকে না। সে চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিল। তারপর সে তার আঁচলের গিঁটটি খুলল। সেখান থেকে অর্ধেক টাকা বের করল এবং কাছের দোকান থেকে এক বোতল জল আর দুটি রুটি কিনল। সে ফিরে এসে সেই ভিক্ষুকের কাছে এলো এবং অত্যন্ত কোমল ভাবে বলল, বাবা, এই নিন, আপনি প্রথমে একটু জল খেয়ে নিন। সে নিজের হাতে বোতলের ছিপি খুলে জল সেই বৃদ্ধের দিকে এগিয়ে দিল। সমীরণ সেন, যিনি এই নির্মম পৃথিবীতে কেবল লাভ ক্ষতি জানতেন, হতবাক হয়ে গেলেন। হয়তো তিনি আশা করেছিলেন যে মেয়েটি তাকে হয়তো গালাগাল দেবে বা দেখেও না দেখার ভান করে চলে যাবে।
কিন্তু তমা কেবল তাকে খাবারই দিল না, তার বসার ভঙ্গি দেখে বলল, বাবা, আপনার খুব ঠান্ডা লাগছে তাই না? সে তার কাঁধে রাখা নিজের পুরনো সুতির শালটি বের করল এবং সেই বৃদ্ধকের কাঁধে জড়িয়ে দিল। আমার কাছে কেবল এটাই আছে, আপনি এটা রেখে দিন, রাতে খুব শিশির পড়ে। সে হাসল, এমন হাসি যাতে নিজের দারিদ্র্যের কোনো লজ্জা ছিল না, ছিল কেবল অন্যকে দেওয়ার পরিতৃপ্তি। সমীরণ সেনের চোখ বিস্ফারিত হয়ে গেল। এই মেয়েটি, সে তার বাবার ওষুধের টাকা এবং নিজের একমাত্র শালটি একটি অপরিচিত ভিক্ষুককে দিয়ে দিল। সমীরণ সেনের মাথা ঘুরে গেল। এটি ছিল তার পাতা জালে এমন একটি কাজ যা তিনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু তার ধূর্ত মন তখনও মানতে পারছিল না। এটা শুধু লোক দেখানো, সে নিজেকে বোঝাল। হয়তো সে সবার সাহায্য করে। আমাকে এমন কিছু করতে হবে যাতে এর আসল লোভ বেরিয়ে আসে। এই পরীক্ষা এখনও শেষ হয়নি, এটা তো কেবল শুরু। পরের সন্ধ্যায় তমা আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। আজ তার মুখে ক্লান্তি ছিল আরও বেশি। রাতে বাবার শরীর খারাপ হয়েছিল এবং একজন ডাক্তার কিছু দামি অ্যান্টিবায়োটিক লিখেছিলেন। সে তার ছোট সোনার নথটি, যা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন, তা বিক্রি করার সিদ্ধান্ত নিল। তার মন ছিল ভারী, কিন্তু পা ছিল ক্লান্ত। সেই দক্ষিণেশ্বর মন্দিরের সিঁড়িতে সেই বৃদ্ধ ভিক্ষুক সমীরণ সেন বসেছিলেন। তার গায়ে তমার দেওয়া সেই শালটি জড়ানো ছিল। তমা তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থামল। আজ তার কাছে দেওয়ার মতো কোনো অর্থ ছিল না, কিন্তু সে তার ঝোলা থেকে একটি কচুরিপানার ফুলের ছোট্ট তোড়া বের করল, যা বিক্রি হতে বাকি ছিল। বাবা, সে আস্তে করে বলল, আজ টাকা নেই, তবে এই মিষ্টি ফুলগুলি আপনি রাখুন। সমীরণ সেন কাঁপতে থাকা হাতে ফুলগুলো নিলেন। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই তার আগে থেকে করা পরিকল্পনা অনুযায়ী তার চোখ সিঁড়ির কোণে পড়ে থাকা একটি জিনিসের ওপর গেল, একটি গাঢ় বাদামি চামড়ার ওয়ালেট। আরে, সমীরণ সেন অবাক হওয়ার অভিনয় করলেন। বেটি, দেখ তো ওখানে কি পড়ে আছে। তমার নজর সেই ওয়ালেটের ওপর গেল। সে ইতস্তত করল, কিন্তু তারপর ওয়ালেটটি তুলে নিল। যেই সে ওটা খুলল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। ওয়ালেটে ২০০০ টাকার নোটের কয়েকটি বান্ডেল ছিল। কম করে হলেও ৫ লক্ষ টাকা হবে। কোনো পরিচয়পত্র ছিল না, কেবল নগদ টাকা। তমার বুক জোরে ধরফর করে উঠল। ৫ লক্ষ! এই টাকা তার পুরো জীবন বদলে দিতে পারত। বাবার সম্পূর্ণ চিকিৎসা, বাড়ি ভাড়া, সব। এক মুহূর্তের জন্য তার হাত কাঁপতে লাগল। সমীরণ সেনের তীক্ষ্ণ চোখ একটি শকুনির মতো তমার মুখের প্রতিটি অনুভূতি লক্ষ্য করছিল। এই তো, সে মনে মনে ভাবল, এবার আসল লোভ বেরিয়ে আসবে। এত টাকা কেউ ফেলতে পারে না। বৃদ্ধ ভিক্ষুকের কণ্ঠে এক অদ্ভুত আনন্দ মিশিয়ে সমীরণ সেন বললেন, দেখেছিস বেটি, ভগবান আমাদের কথা শুনেছেন। কাল তুই আমার সেবা করেছিস, আজ দেখ ওপরওয়ালা আমাদের কত কি দিয়েছেন। এটা আমাদের ভাগ্য। তুই এর অর্ধেক রেখে দে, যা তোর বাবার ভালো চিকিৎসা করা। কেউ জানতে পারবে না, এটা তোর জন্য ঈশ্বরের পুরস্কার। তমা একবার নোটগুলোর দিকে তাকাল এবং তারপর সেই বৃদ্ধ ভিক্ষুকের লোভী হয়ে ওঠা মুখের দিকে। তার মনে তার অসুস্থ বাবার মুখটি ভেসে উঠল, কিন্তু তারপরেই তার বিবেক তাকে তীব্রভাবে নাড়া দিল। সে একটি গভীর শ্বাস নিয়ে ওয়ালেটটি বন্ধ করে দিল। না বাবা, তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, যদিও সামান্য কেঁপে উঠল। এটা আমাদের নয়, এটা অন্য কারো পরিশ্রমের অর্থ। যে এটা হারিয়েছে সে কত চিন্তায় আছে। এটা ভগবানের পুরস্কার নয়, এটা আমাদের সততার পরীক্ষা। সমীরণ সেন নিশ্চল হয়ে গেলেন। পাগল নাকি মেয়েটা? তিনি বিরক্ত হয়ে বললেন, কাকে ফেরত দিবি? কোনো নাম ঠিকানা নেই। এটা আমরা পেয়েছি, রেখে দে। তমা দৃঢ়তার সাথে মাথা নাড়ল। না, আমি এটি মন্দিরের পুরোহিত মশাইকে দিয়ে দেব। তিনি ঘোষণা করিয়ে দেবেন, যার হবে সে চলে আসবে। যদি আমরা এই টাকা রেখে দিই, তাহলে আমাদের আর একজন ডাকাতের মধ্যে কি তফাৎ থাকবে? আমি আমার বাবার চিকিৎসা পাপের টাকা দিয়ে করাতে পারব না। সে ঘুরে দাঁড়াল এবং সোজা মন্দিরের অফিসের দিকে চলতে শুরু করল। সমীরণ সেন, যিনি ভিক্ষুকের ছদ্মবেশে ছিলেন, তাকে চলে যেতে দেখলেন। তার বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হল। এটা ভয় ছিল না, ছিল গভীর আঘাত। প্রথমবারের মতো তার বিপুল সম্পদ, তার কূট কৌশল, তার অহংকার এমন একটি মেয়ের কাছে পরাজিত হল, যার কাছে কোনো টাকাই ছিল না। এই মেয়েটি, তিনি বিড়বিড় করলেন, এ সাধারণ নয়।
তার আত্মমর্যাদা প্রথমবারের মতো তার গর্বের চেয়েও ভারী হয়ে উঠছিল, কিন্তু জেদ তখনও বাকি ছিল। তিনি স্থির করলেন, এবার শেষ পরীক্ষা হবে। এবার ভিক্ষুক সেজে নয়, বিলিয়ানিয়ার সমীরণ সেন সেজে। তমা যখন সেই ওয়ালেটটি মন্দিরের পুরোহিতকে জমা দিল, তখন তার মন থেকে একটি বড় চাপ নেমে গেল। পুরোহিত তার নিষ্ঠা ও সততার অনেক প্রশংসা করলেন, কিন্তু তমার কাছে এটা ছিল কেবল তার কর্তব্যবোধ। সে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরল। বাবার ওষুধের টাকা এখন তার কাছে ছিল না। সারা রাত সে তার বাবার পাশে বসে রইল, ভেজা কাপড় দিয়ে তার কপালে পটি দিতে থাকল এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকল যাতে কোনো একটা পথ দেখান। তার বিবেক ছিল সম্পূর্ণ পরিষ্কার, কিন্তু তার পকেট ছিল সম্পূর্ণ খালি, আর এই কঠিন সত্যটি তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছিল। পরের সকালে সে তার কাপড়ের দোকানে বসে কাপড় সাজাচ্ছিল। এই সব চিন্তায় সে ডুবেছিল। ঠিক তখনই একটি জিনিস রাস্তায় পথচারীদের মনোযোগ কেড়ে নিল। একটি ঝকঝকে সিলভার রঙের BMW, এমন একটি গাড়ি যা এই সরু গলিতে হয়তো কখনো আসেনি। সরাসরি এসে তার ছোট দোকানের সামনে থামল। তমা অবাক হয়ে মাথা তুলল। গাড়ি থেকে স্যুট বুটে একজন চালক নামল এবং পিছনের দরজা খুলল। তমার চোখ ঝলসে উঠল। আরও একজন অত্যন্ত দামি স্যুট পরা লোক বাইরে বেরোল। সে সানগ্লাস পরেছিল। সেই লোকটি সরাসরি তমার কাছে এলো। আপনি কি তমা? তার কণ্ঠে ছিল আধিপত্যের সুর। তমা ঘাবড়ে গিয়ে হ্যাঁ মাথা নাড়ল। না, আপনাকে মিস্টার সমীরণ সেন তার অফিসে ডেকেছেন। তমার বুক ধরফর করে উঠল। সমীরণ সেন, এই নাম সে কেবল সংবাদপত্রেই পড়েছিল। শহরের সবচেয়ে বড় শিল্পপতি। কিন্তু আমাকে কেন? আমি কি কোনো ভুল করেছি? তার মনে হল হয়তো কালকের ওয়ালেটের কোনো ব্যাপার। হতে পারে সেই ওয়ালেটটি তারই ছিল। আপনি সেখানে পৌঁছালে জানতে পারবেন। দয়া করে আমাদের সাথে চলুন। ভয় আর আতঙ্কের মাঝে তমা সেই লোকটির সাথে গাড়িতে উঠে পড়ল। আধা ঘণ্টা পর সে এমন একটি ইমারতের সামনে দাঁড়িয়েছিল যা কাঁচ আর স্টিল দিয়ে তৈরি এবং আকাশ ছুঁয়ে যাচ্ছিল, সেন ভবন। তাকে সবচেয়ে ওপরের ফ্লোরে নিয়ে যাওয়া হল। সে এমন একটি অফিসে প্রবেশ করল যা তার পুরো বাড়ি থেকে কয়েক গুণ বড়। সামনে একটি বিশাল টেবিলের পেছনে একটি দামি চেয়ারে সেই লোকটি বসেছিল, সমীরণ সেন। তমা তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল। এই চোখ, এই তীক্ষ্ণ বিধে যাওয়া চোখ সে কোথাও যেন দেখেছিল, কিন্তু কোথায়? বসুন। সমীরণ সেনের কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং শীতল। তমা ভয়ে বসে পড়ল। সমীরণ সেন কিছুক্ষণ তাকে এক দৃষ্টিতে দেখলেন এবং তারপর তার ড্রয়ার কিকে একটি চেক বই বের করলেন। আমি তোমাকে জানি, সমীরণ সেন বললেন, এবং আমি এটাও জানি যে তুমি আমার ছেলে শুভর সাথে মেলামেশা করো। তমার পায়ের নিচে যেন মাটি সরে গেল। শুভ? তার শুভ? যে নিজেকে একটি ছোট প্রকাশনা সংস্থার কর্মী বলত, সে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী? তার মাথা ঘুরতে লাগল। তার মনে হল যেন শুভ তাকে জঘন্যভাবে প্রতারণা করেছে। আমি সরাসরি আসল কথায় আসছি। সমীরণ সেন একটি ফাঁকা চেক তমার দিকে ঠেলে দিলেন। আমি জানি তোমার মতো মেয়েরা কি চায়। কাল মন্দিরের সিঁড়িতে ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে তুমি খুব ভালো অভিনয় করেছ। তুমি ভেবেছ ছোট টাকা প্রত্যাখ্যান করে শুভর মাধ্যমে তুমি আমার পুরো সম্পত্তির ওপর দখল করে নেবে। তমার চোখে জল ভরে এলো। এটা ছিল চূড়ান্ত অপমান। এই নাও ব্ল্যাঙ্ক চেক, সমীরণ সেন বললেন। এতে তোমার দাম লেখো, ১০ লক্ষ, ১ কোটি, ১০ কোটি। যত টাকা তোমার আমার ছেলের জীবন থেকে দূরে থাকার জন্য প্রয়োজন তা লিখে নাও। এই টাকা নাও এবং এই মুহূর্তেই আমার ছেলের জীবন এবং এই শহর ছেলে চিরতরে চলে যাও। এটি ছিল তমার জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে সেই প্রেম যা তাকে প্রতারণা করেছিল, আর অন্যদিকে এত বিশাল সম্পদ যা তার বাবার জীবন বাঁচাতে পারত। সমীরণ সেন মুচকি হাসলেন। তার বিশ্বাস ছিল যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তিনি অর্থ দিয়ে কিনতে পারেন না। তমার কানে সমীরণ সেনের কথা তিক্ত বিষের মতো মিশে যাচ্ছিল। শুভর প্রতারণা আর এখন এই অপমান। এক মুহূর্তের জন্য তার মনে হল সে ভেঙে পড়ে সেখানেই লুকিয়ে পড়বে। তার চোখের সামনে বাবার অসুস্থ মুখ এবং তারপর শুভর হাসিমুখটি ঘুরে গেল। দুজনই তাকে ঠকিয়েছিল, একজন নিজের পরিচয় লুকিয়ে আর অন্যজন তার দারিদ্র্যের মজা উড়িয়ে। কিন্তু তারপর
সেই অশ্রুর ধোঁয়াশার মধ্যে কিছু একটা স্পষ্ট হয়ে উঠল। তমা তার সজল চোখ তুলল এবং সমীরণ সেনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকাল। সেই শীতল নির্মম চোখ, সেই কর্তৃত্ব, সেই কণ্ঠস্বর। কাল মন্দিরের সিঁড়িতে? তমা ধীরে ধীরে পুনরাবৃত্তি করল। তার মাথায় বিদ্যুতের মতো ঝলক দিল। ৫ লক্ষ? আপনি কিভাবে জানলেন যে আমি ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছি? আমি তো কেবল পুরোহিত মশাইকে দিয়েছিলাম। সমীরণ সেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আমার লোকেরা? না। তমার কণ্ঠস্বর কাঁপল, কিন্তু এবার ভয়ে নয়, বরং এক গভীর সত্যের উপলব্ধির কারণে। সেই চোখ, সেই তীক্ষ্ণ বিঁধে যাওয়া চোখ, যা আমাকে দেখছিল যখন আমি আপনাকে জল দিচ্ছিলাম, যখন আমি আপনাকে আমার শালটি পরিয়েছিলাম। তমা তার জায়গা থেকে উঠে দাঁড়াল। তার সমস্ত ভয় যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবা, সে প্রায় ফিসফিস করে বলল, সেই ভিক্ষুক, সেই অসহায় বৃদ্ধ লোকটি, সে আপনি ছিলেন। সমীরণ সেন তার দামি চেয়ারে বসে স্থির হয়ে গেলেন। তার মুখ, যা সব সময় ক্ষমতা আর অহংকারে জ্বলজ্বল করত, প্রথমবারের মতো ছায়ের মতো হয়ে গেল। তার সবচেয়ে বড় কৌশল ব্যর্থ হল। তিনি ধরা পড়ে গেলেন। তমার চোখ থেকে অশ্রু ঝরল, কিন্তু এখন তা অসহায়ত্বের নয়, বরং ক্রোধ এবং করুণার ছিল। আপনি এত নিচে নেমে গেছেন মিস্টার সেন, সে বলল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। একজন বিলিয়নেয়ার, যিনি নিজের পুত্রবধূর পরীক্ষা নিতে ভিক্ষুকের রূপ ধারণ করেছিলেন। আপনি মনে করেন আমি এই কাগজের টুকরা দিয়ে আমার দাম দেবেন, আমার নীতিনৈতিকতা কিনবেন? আমার টাকার প্রয়োজন আছে, সে ভুপিয়ে উঠল। এত প্রয়োজন যে আমি হয়তো বলে বোঝাতেও পারব না। আমার বাবা শয্যাশায়ী, কিন্তু আপনার মতো ধনী লোকেরা কখনো বুঝবেন না যে আমাদের দরিদ্রদের কাছে যখন টাকা থাকে না, তখনও আমাদের কাছে কিছু থাকে। তাকে বিবেক বলে। সমীরণ সেনের মুখ খোলা রইল। আপনি বিলিয়নিয়ার হয়েও এত হীন যে আপনাকে একটি মেয়ের প্রেম পরীক্ষা করার জন্য ছদ্মবেশ নিতে হল। আপনি মনে করলেন আমি আপনার টাকার লোভে মরে যাচ্ছি? তমা সেই ফাঁকা চেকটি হাতে ধরল। আপনার বিপুল সম্পদ আপনাকে এত অন্ধ করে দিয়েছে যে আপনার কাছে প্রতিটি মানুষই কেনা যায় বলে মনে হয়। আপনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, মানবিকতা, কেই চিনতে পারলেন না। এবং তারপর সমীরণ সেন কিছু বলার আগেই তমা সেই ব্ল্যাঙ্ক চেকটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল এবং তার কেবিলের ওপর ছুঁড়ে দিল। এই নিন আমার মূল্য। সে ঘুরে দাঁড়াল এবং দরজার দিকে বাড়ল। আর শুভর কথা যদি বলেন, সে ঘুরে বলল, সে আমার কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে আমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আপনি আজ এটা প্রমাণ করে দিলেন যে সে তার ধনী বাবার চেয়েও বেশি সম্পদশালী, কারণ অন্তত তার হৃদয় এখনও বিক্রি হয়নি। তমা দরজা খুলতে যাচ্ছিল যে দরজাটি নিজেই খুলে গেল। সামনে শুভ দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছিল। সে তার বাবার কর্মচারীর কাছ থেকে শুনেছিল যে তমাকে ডেকে পাঠানো হয়েছে। সে টেবিলের ওপর ছেঁড়া চেকের টুকরোগুলো দেখল, তমার চোখে জল দেখল এবং তার বাবার লজ্জায় নত মাথা দেখল। সে সব বুঝে গেল। তমা, সে তার দিকে এগিয়ে গেল। দাঁড়াও প্লিজ তমা। তমা ঘুরে তাকে দেখল। তার চোখে ছিল অশ্রু আর অভিযোগ। কেন থামব শুভ? বা তোমার আসল নাম যাই হোক, এটা কি সব একটা ঠাট্টা ছিল? আমার সাথে, আমার দারিদ্র্যের সাথে? প্রথমে তুমি মিথ্যা বললে, আর তারপর তোমার বাবা, তিনি আমার মনুষ্যত্বের দাম হাঁকলেন। শুভ বেদনা ভরা চোখে তার বাবার দিকে তাকাল। আমি মিথ্যা বলিনি যে আমি তোমাকে ধোঁকা দিতে চেয়েছিলাম তমা। আমি মিথ্যা বলেছিলাম কারণ আমি এনাকে, তার বাবাকে, জানতাম। সে তার বাবা সমীরণ সেনের দিকে আঙুল তুলল। আমি জানতাম যে উনি আমার জীবনের প্রতিটি আনন্দকে টাকা দিয়ে বিচার করবেন। আমি জানতাম যে কোনো মানুষ শুধু সরলতার কারণে ভালোবাসতে পারে, এটা উনি বিশ্বাস করবেন না। আমি তোমাকে ইনার বিষাক্ত প্রভাব থেকে বাঁচাতে চেয়েছিলাম। শুভর কণ্ঠে ছিল রাগ আর অসহায় হতাশা। আর আজ উনি সেটাই করলেন যা আমি ভয় পাচ্ছিলাম। উনি তোমাকে নয় বাবা, উনি আজ আমাকে ছোট করেছেন। উনি আমার ভালোবাসাকে বিক্রি করার চেষ্টা করেছেন। সমীরণ সেন, যিনি তার চেয়ারে পাথরের মূর্তির মতো বসেছিলেন, এতক্ষণের মধ্যে সবচেয়ে বড় আঘাত অনুভব করলেন। তার নিজের ছেলে, তার বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী, আজ একটি গরিব মেয়ের জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার চোখের সামনে সেই সন্ধ্যাগুলো ভেসে উঠল।
সেই মন্দিরের ঠান্ডা সিঁড়ি, তমার সেই পুরনো শালটি যা হয়তো এখনও তার লকারে কোথাও লুকিয়ে রাখা আছে, সেই ৫ লক্ষ টাকা যা প্রত্যাখ্যান করার সময় তমার চোখে কোনো লোভ ছিল না, ছিল কেবল দৃঢ় আত্মমর্যাদা। আর আজ এই ছেঁড়া চেকের টুকরোগুলো। সমীরণ সেনের জীবনের প্রতিটি বড় জয়, প্রতিটি অহংকার সেই ছেঁড়া টুকরোগুলোর সামনে অর্থহীন হয়ে গেল। তিনি ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার বিপুল সম্পদের গর্ব আজ চুরমার হয়ে গিয়েছিল। তুমি সঠিক বলছো বেটি। তার কণ্ঠস্বর যা সব সময় আদেশ দিত, আজ প্রথমবারের মতো কেঁপে উঠল। আমি ভিক্ষুকের রূপ ধরে তোমার পরীক্ষা নিতে গিয়েছিলাম, কিন্তু বাস্তবতা হল আমি আমার নিজের মানবিকতার পরীক্ষায় ব্যর্থ হয়েছি। তিনি তমার দিকে তাকালেন। তার চোখে সেই কাঠিন্য ছিল না, ছিল এক অদ্ভুত আবেগের আর্দ্রতা। আমি বিলিয়নিয়ার হয়েও আত্মার দিক থেকে কাঙাল। আমার টাকা আমাকে এটা শেখাতে পারেনি যে বিবেক কি জিনিস। সেটা তুমি আমাকে শিখিয়েছ, যখন তুমি আমাকে তোমার সেই শালটি দিয়েছিলে। সেই রাতে সেই ভিক্ষুকের ঠান্ডা লাগছিল না, ঠান্ডা তো আমার হৃদয়ে জমেছিল, যা তোমার সহানুভূতি গলিয়ে দিয়েছে। যখন তুমি সেই ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিলে, তখন আমি জানতে পারলাম যে আসল ধনী হওয়াটা সম্পদে নয়, চরিত্রে হয়। সমীরণ সেন শুভর দিকে তাকালেন। আর আজ যখন তুমি এই চেকটি ছিঁড়লে, তুমি আমাকে আমার আসল দীনতা দেখিয়ে দিলে। সমীরণ সেন হাত জোড় করলেন। এটা এমন একটা দৃশ্য ছিল যা কেউ কল্পনাও করতে পারত না। যদি সম্ভব হয় তবে এই বৃদ্ধ অন্ধ হয়ে যাওয়া বাবাকে ক্ষমা করে দিও। শুভ তোমাকে পছন্দ করেনি। আমি আমার ছেলের জন্য তোমার মতো একটি কন্যাকেই পুত্রবধূ হিসেবে বেছে নিয়েছি। তমা স্থির হয়ে দাঁড়িয়েছিল। এসব কি ঘটছিল? কিন্তু সমীরণ সেনের কণ্ঠস্বর ভরে এলো, হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে। তমা তাদের দুজনের দিকে তাকাল। আমার বাবা, সে শুধু এতটুকুই বলতে পারল, আমার বাবা একা, আমাকে যেতে হবে। সে কারোর জন্য থামল না। সে সেই বিশাল অফিস থেকে বাইরে বেরিয়ে গেল। পিছনে ফেলে গেল এক ব্যথিত ছেলেকে এবং এমন একজন বিলিয়নিয়ারকে, যিনি আজ তার জীবনে প্রথমবারের মতো হেরেছিলেন এবং হয়তো প্রথমবারের মতো কিছু জিতেও ছিলেন, নিজের মানবিকতা। তমা সেই বিলাসবহুল ইমারত থেকে বাইরে বেরিয়ে নগ্ন পায়ে দৌড়াতে দৌড়াতে তার বস্তির দিকে ছুটল। তার হৃদয় হাজারো টুকরোয় ভেঙে গিয়েছিল। শুভর মিথ্যা, সমীরণ সেনের জঘন্য খেলা এবং সবচেয়ে বড় কথা, তার বাবার খারাপ হতে থাকা অবস্থা। সে হাঁপাতে হাঁপাতে যখন তার ঝুপড়ির দরজায় পৌঁছাল, তখন যা দেখল তাতে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। ভিতরে দুজন স্বাস্থ্যকর্মী ছিল, আর একজন সুপরিচিত ডক্টর চৌধুরী, শহরের সবচেয়ে বড় শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ, তার বাবার মাথার কাছে দাঁড়িয়েছিলেন। বাবার শ্বাসকষ্ট হচ্ছিল না, তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন এবং তার হাতে একটি স্যালাইন ড্রিপ লাগানো ছিল। ঘরে দামি ওষুধের সেই সুগন্ধ ছিল যা তমা আজ পর্যন্ত কিনতে পারেনি। এসব কি? তমা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনাকে কে ডেকেছে? আমার কাছে টাকা নেই। ডাক্তার চৌধুরী হাসলেন। চিন্তা করবেন না তমাজি, আপনার বাবা এখন বিপদমুক্ত। তার জরুরি যত্ন প্রয়োজন ছিল এবং আপনার সমস্ত বিল কেউ পরিশোধ করে দিয়েছে। উনি আমাদের এখানে দ্রুত পাঠিয়েছেন। কে? তমা অবাক হয়ে জিজ্ঞেস করল। ঠিক তখনই তার ঝুপড়ির সরু দরজায় দুটি ছায়া দাঁড়াল, সমীরণ সেন এবং শুভ। তারা সেই বিলাসবহুল বিএমডব্লিউতে আসেননি। তারা একটি সাধারণ গাড়ি থেকে নেমে কাদা ভরা গলি পেরিয়ে হেঁটে তার দরজা পর্যন্ত এসেছিলেন। সমীরণ সেনের দামি জুতোয় কাদা লেগেছিল, কিন্তু আজ তার এতে কোনো খেয়াল ছিল না। তমার চোখে রাগ ভরে এলো। এটা কি? আমার বাবাকে কিনে আপনি আমার বিবেক কিনতে চান? সমীরণ সেন মাথা নিচু করলেন। সেই বিলিয়নিয়ার, যিনি দুনিয়াকে নিজের ইশারায় নিয়ন্ত্রণ করতেন, আজ এক গরিব মেয়ের চৌকাঠে অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন। না বেটি, তার কণ্ঠে আদেশ নয়, ছিল অনুরোধ। এটা সেই শালের মূল্য, এটা সেই জলের বোতলের মূল্য, এটা সেই দুটি রুটির ঋণ যা তুমি সেই ভিক্ষুককে দিয়েছিলে। ওটা এত মূল্যবান জিনিস ছিল যে আমার এই সমস্ত সম্পত্তি মিলেও তার ঋণ শোধ করতে পারবে না। তিনি এগিয়ে গেলেন এবং তমার সামনে হাত জোড় করলেন। সেই দিন মন্দিরে তুমি বলেছিলে যে এটা ভগবানের পুরস্কার নয়, নিয়তের পরীক্ষা। তুমি তো তোমার পরীক্ষায় সফল হয়েছ, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি।
আমি তোমাকে আমার পুত্রবধূ বানাতে নয়, তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সমস্ত ধন তোমার পায়ে রেখে দিলেও তোমার সততার কাছে তা সামান্য। শুভ চোখে জল নিয়ে তমার দিকে তাকাল। তমা, আমি শুধু একটি সত্য গোপন করেছিলাম, কিন্তু আজ তোমার সেই সত্য আমার বাবাকে সেই বাস্তবতা দেখিয়ে দিয়েছে যা আমি তাকে কখনো দেখাতে পারিনি। তুমি শুধু আমার বাবার চিকিৎসা করছ না, তুমি আমার বাবার চিকিৎসা করছ। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তমা একবার তার ঘুমন্ত বাবার দিকে তাকাল, যার শ্বাস প্রশ্বাস এখন স্বাভাবিক ছিল। তারপর সে সমীরণ সেনের লজ্জায় নত মাথা এবং শুভর সজল চোখ দেখল। তার সমস্ত রাগ গলে গেল। সে জানত যে এটা ভাবতা নয়, এটা ছিল একটি ভেঙে যাওয়া অহংকারের সত্য। এটা ছিল জীবনের চক্র যা আজ পূর্ণ হল। তমা ধীরে ধীরে সমীরণ সেনের জোর করা হাত ধরল। বাবা, সে সেই শব্দটি পুনরাবৃত্তি করল যা সে মন্দিরের সিঁড়িতে বলেছিল, ভিতরে আসুন, ঘরদোর অগোছালো, কিন্তু এটা আপনার মেয়েরই তো। সমীরণ সেন শিশুর মতো কেঁদে উঠলেন। তিনি তার গরিব হতে যাওয়া পুত্রবধূর পরীক্ষা নেবার জন্য ভিক্ষুকের রূপ ধরেছিলেন, কিন্তু সেই গরিব মেয়ের এক জবাব, তার অটল মানবিকতা তাকে তার সমস্ত ধন, তার অহংকার, তার গর্ব এবং তার হৃদয় সেই মেয়ের কাছে সঁপে দিতে বাধ্য করল।